আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের গাজীপুরে আরও 14 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশের 8 থানা ও জেলার 5 থানা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মী। এ নিয়ে গত 4 দিনে মোট 326 জনকে আটক করা হয়েছে। সকালে গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপ কমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের 8টি থানায় অপারেশন ডেভিল হান্টের 5ম দিন 14 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এদিকে ধামরাইয়ে আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নিহত কাশেম হত্যায় জড়িতদের মধ্যে গেল রাতে কাউকে কি গ্রেপ্তার করতে পেরেছে কিনা যৌথ বাহিনী, আর অপারেশন ডেভিল হান্ট নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, সাথে আপনি যেমনটি জানতে চেয়েছেন গাজীপুরের ডেভিল হান্ট অভিযানের কি তথ্য আছে, আপনাকে বলে রাখি গত রাত্রে কিন্তু ডেভিল হান্ট অভিযানে 14 জন আসামিকে গ্রেপ্তার করেছে। তবে আপনাকে বলি, ডেভিল হান্ট অভিযান কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে গাজীপুরে। তবে যে নিহত আবুল কাশিমের যে মামলার আসামি, সেগুলো কিন্তু এখনো শনাক্ত করা যায়নি, বা 14 জন যে আসামি গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কেউ সে আসামির তালিকাভুক্ত নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে এদিকে আমি আপনাকে বলে রাখি যে সেই আবুল কাশিম নিহতর পরপরই কিন্তু বৈষম্য যে ছাত্র বা বৈষম্য যে বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু গতকালকে রাতে গাজীপুর বিক্ষোভ মশাল মিছিল করেছেন, এবং আজকে কিন্তু 10:30টায় গাজীপুর জেলা প্রশাসকের মাঠ প্রাঙ্গণে কিন্তু নামাজের জানাজা হবে। এদিকে আমি খোঁজ নিয়ে জেনেছি যে নিহতর পরিবারে কিন্তু চলছে সুখের মাতম। জি সাথী, এই ছিল গাজীপুর থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গাজীপুর আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আবুল কাশিম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গেল রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবুল কাশিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অংশ নেয়। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হয়। ফ্যাসিবাদের কাউকে শাস্তির আওতায় না আনায় অভ্যুত্থানের 6 মাস পরও শহীদের মিছিল থামেনি জানিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব। আওয়ামী লীগের দূষকদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের, এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিওর। আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এটি আমাদের কালেকটিভ ফেইলিওর হিসাবে আমাদের বিবেচিত হবে। আমরা এতদিন পর্যন্ত আমরা সুবিচার নিশ্চিত করতে পারি নাই। গাজীপুরে আওয়ামী দুর্বৃত্তদের হামলায় আহত অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির 8ম শ্রেণীর শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গেল রাতে নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় শিক্ষার্থীরা কাশেম হত্যার বিচার দাবি করে। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানায় তারা। যারা এই ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত ছিল, আমরা দেখতে পাচ্ছি তারা রাতের আধারে হলেও ফজরের নামাজের পরবর্তীতে তারা তাদের সংক্ষিপ্ত কার্যক্রম পরিচালনা করছে। আমরা উদারত আহ্বান রাখতে চাই পুলিশ কমিশনারের কাছে, আওয়ামী ফ্যাসিজমের যারা নেতৃত্ব দানকারী
তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। প্রশাসন যেন দ্রুত এবং সবচেয়ে তীব্র গতিতে ব্যবস্থা নেয় এবং অপারেশন ডেল্টা যেভাবে ডেভিল হ্যান্ড যেভাবে কার্যক্রম হচ্ছে, আমরা চাই ডেভিল হ্যান্ডের মাধ্যমে হলেও এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নির্মূল করে দেওয়া হোক। জুলাই গণ আন্দোলনের সময় ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যার শিকার বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ক্ষমতা ধরে রাখতে গণ অভ্যুত্থানকারীদের প্রতি নৃশংস প্রতিক্রিয়াকে শেখ হাসিনা সরকারের পরিকল্পিত ও সমন্বিত কৌশল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান যতটা নৃশংসতা চালানো যায় তার সবকিছুই প্রয়োগ করে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবহার করা হয় আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, র্যাব, বিজিবি ও ক্ষমতাসীন দলের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনকেও। ক্ষমতার লোভে তাদের নৃশংসতা থেকে রেহাই পায়নি আন্দোলনকারী, পথচারী, এমনকি শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের এসব নৃশংসতার সত্যতা পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নৃশংস প্রক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। তুর্ক আরো বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ অন্যায়গুলোর সত্যতা জবাবদিহিতার মুখোমুখি আনা প্রয়োজন। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের শামিল বলেও বিবেচিত হয়। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। রাকিব হাসান, RTV। দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে বুধবার স্থানীয় সময় রাত 11:15টায় তিনি পৌঁছান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে হয়ে আসা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি গেল রাতে ঢাকা ত্যাগ করে। অতিরিক্ত সারচার্জ আর হ্যাঙ্গার ভাড়ার কারণে টানা ক্ষতির মুখে বন্ধ হয়ে গেছে দেশের 8টি বেসরকারি এয়ারলাইন্স। আওয়ামী সরকারের আমলে এ নিয়ে মুখ খুলতে সাহস পায়নি কেউই। অতিরিক্ত খরচ মেটাতে হিমশিম বেসরকারি এয়ারলাইন্সগুলো প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। অস্বাভাবিক হ্যাঙ্গার ভাড়া আর অতিরিক্ত সারচার্জের চাপে ক্রমাগত ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় বেসরকারি এয়ারলাইন্স খাত। বর্তমানে হাতে গোনা কয়েকটি এয়ারলাইন্স চালু থাকলেও অতিরিক্ত খরচ মেটাতে না পেরে বন্ধ হয়ে গেছে 8টি প্যাসেঞ্জার এয়ারলাইন্স। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করলে দেখা যায় সিভিল এভিয়েশন অথরিটি যেখানে 72% সারচার্জ ধার্য করেছে, সেখানে ভারতে সারচার্জ মাত্র 12 থেকে 18% আর পাকিস্তানে 2%। আগে যেখানে হ্যাঙ্গার ভাড়া ছিল 8 টাকা 33 পয়সা বর্গফুট, সেখানে এখন ভাড়া দিতে হচ্ছে 80 টাকা বর্গফুট। ট্যারিফটা নির্ধারণ করছে অর্থ মন্ত্রণালয়, যার ফলে অর্থ মন্ত্রণালয়ের
কোনো মাথা ব্যথা নেই যে এয়ারলাইন বেঁচে থাকলো না, ঠিক মরে গেল। বেসরকারি বিমান সংস্থাগুলোর সংগঠন এওএবির মহাসচিব বলেন, বিগত সরকারের আমলে এই খাতকে ঘিরে লুটপাট আর দুর্নীতির মহোৎসব ছিল, যার চাপ পড়তো বেসরকারি এয়ারলাইন্সগুলোর উপর। রাশেদ খান মেনন যখন ছিল তখন এটার থেকে একটা বিরাট অঙ্কের টাকা লুটপাট করার জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল। পৃথিবীর কোথাও কর্তৃপক্ষে হ্যাঙ্গার তৈরি করা না, জায়গাটা অপারেটরকে দেওয়া হয়, অপারেটর তার প্রয়োজন মাফিক হ্যাঙ্গার তৈরি করে। 20 ফিট উঁচু হ্যাঙ্গারের প্রয়োজন একটা হেলিকপ্টার অপারেটর, সেটা 60 ফিট উঁচু করে তৈরি করা হয়েছে শুধু বাজেটটা বাড়ানোর জন্য, এবং এখন সেটার বোঝাটা আমাদের ঘাড়ে চলে আসছে। প্রতিকূল পরিবেশের কারণে আগে এ ব্যাপারে আইনি পদক্ষেপ না নিলেও সরকার পতনের পর সে পথেই হাঁটছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই বিষয়টা হলো কেস অফ ন্যাশনাল আর্জেন্সি। সিভিল এভিয়েশন এবং সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি এবং মেম্বার অপারেশনকে আমি লেটার ডিমান্ডিং জাস্টিস দিয়েছি। উই আর ওয়েটিং টু রিসিভ দি রেসপন্স ফ্রম দি গভর্নমেন্ট। হ্যাঙ্গার রেন্টালস অ্যান্ড সারচার্জ সংক্রান্ত এই সিভিল এভিয়েশনের বিরুদ্ধে আমার জানা মতে প্রবাবলি ইট ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিভিল এভিয়েশন অথরিটির দায়িত্ব নেন মঞ্জুরুল কবির ভূঁইয়া। তিনি জানান, হ্যাঙ্গার ভাড়া কমাতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সব দিক বিবেচনা করে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম। আমরা এই জিনিসটা বোর্ডে উঠিয়েছি, বোর্ডে উঠানোর পর বোর্ডে আমরা সর্বসম্মতিক্রমে এই জিনিসটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি অনুমোদনের জন্য। মন্ত্রণালয়ে অনুমোদন হলে তখন দেখা যাবে আমরা ভাড়াটা একটা হয়তো সহনীয় পর্যায়ে চলে আসবে। বর্তমানে দেশে 3টি বেসরকারি বিমান সংস্থা 7টি বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন প্রায় 30টি বিমান পরিচালনা করছে। শাকিলা করিম, RTV, ঢাকা। ঝালকাঠি সদর হাসপাতালে চালক সংকটে মাসখানেক ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। পাশাপাশি বাড়তি ভাড়া গুনে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে চলছে গুরুতর রোগীদের যাতায়াত। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। এক শয্যা বিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিনই শত শত রোগী আসে চিকিৎসা নিতে, যার বেশিরভাগই দরিদ্র। এসব রোগীদের সেবা দিতে হাসপাতালটিতে থাকা 2টির মধ্যে একটি অ্যাম্বুলেন্স প্রায় মাসখানেক ধরে বন্ধ পড়ে আছে। জানা যায়, অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয় এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ গত 12 জানুয়ারি তাকে চাকরিচ্যুত করে। এরপর থেকে অ্যাম্বুলেন্সটিতে রোগী পরিবহন বন্ধ হয়ে যায়। এই অসহায় গরিবদের যে পরিমাণ অর্থ ব্যয় করে বাইরে যেতে হয়, এইসব কারণে অত্যন্ত ভোগান্তি হইতেছে। যে রোগী আসে কিন্তু কোনো সরকারি যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স সেবাটা আমরা পাচ্ছি না। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালটিতে রোগীদের জরুরি সেবার জন্য থাকা 2টি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় জেলার হাজার হাজার রোগী সেবা বঞ্চিত হচ্ছে। পাশাপাশি প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। রোগীরা সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে আমাদের উপরে নির্ভরশীল হতে হয়। রোগীদের হসপিটাল টু মেডিকেল আমরা 1000 টাকা করে ভাড়া নিয়ে থাকি সাধারণত রোগীদের কাছ থেকে। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ড্রাইভারের জন্য আমরা পত্র লিখেছি, ড্রাইভার কয়েকদিনের মধ্যেই ড্রাইভার বিভাগীয় পরিচালক স্যার পদায়ন দিবেন। দরিদ্র রোগীদের ভোগান্তি লাঘবে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV। দিনাজপুরে বীরগঞ্জের আলু রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। এতে ব্যস্ততা বেড়েছে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় খুশি কৃষকরা। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম কমেছে। এতে ক্রেতাদের মুখে হাসি ফুটলেও ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তবে রপ্তানিযোগ্য আলু চাষ করে আশার আলো দেখছে দিনাজপুরের বীরগঞ্জের অনেক কৃষক। বীরগঞ্জের 28 মাইল এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান নাইম এগ্রোর সহযোগিতায় কৃষক আলী ইমরান 100 একর জমিতে সানশাইন জাতের আলু চাষ করেন। ফলনও হয়েছে ভালো। ইমরান জানান, মালয়েশিয়া থেকে 100 মেট্রিক টন আলুর অর্ডার পেয়েছেন। চলতি সপ্তাহে প্রথম চালানে যাবে 28 মেট্রিক টন। কয়েকটা দেশে আমরা আলু রপ্তানি করে থাকি, এর ভিতরে আমাদের আলুর অর্ডার হয়েছে। এবছর প্রচুর অর্ডার আছে। আলু চাষ লাভজনক হওয়ায় খুশি এখানকার শ্রমিকরা। প্যাকেট করতেছি, প্যাকেট করে সেই আলু
বাজারজাত হচ্ছে আপনাদের বিদেশে, এগুলো আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। বাড়িতে কাজ করে আমার খুব ভালো হয়েছে, আমার গরিব মানুষ কাজ করে খাই। স্থানীয়ভাবে যে আলু বিদেশে যাচ্ছে এটা আমরা অনেক গর্ববোধ মনে করি, কারণ এটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের প্রাপ্তিন যে কৃষক আছে তারা অনেক উপকৃত হবে। উন্নত জাতের আলু চাষে কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আলুর ফলন বেশ ভালো হয়েছে, যদি এর বাজার মূল্য ভালো হয়, সবকিছু ভালো হয়, আগামীতে এনার মাধ্যমে আরো বেশি আলু, অধিক পরিমাণ আলু বিদেশে রপ্তানি হবে। সৈয়দ মাহমুদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বান্দরবান ও লামা পৌরসভায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে চালু হয়েছে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম। এতে পাহাড়ি এলাকায় খাবার পানি ও উন্নত স্যানিটেশন সমস্যার সমাধান হচ্ছে। এদিকে জেলার আলীকদম উপজেলায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পানি শোধনাগার থেকে পানি সরবরাহ চালু হয়েছে। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বান্দরবানের পাহাড়ি গ্রামগুলোতে পানির কষ্টে চরম দুর্ভোগ পোহাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী। দূরদূরান্ত থেকে এক কলসি পানি আনতেই সময় লেগে যাচ্ছে ১.৫ থেকে ২ ঘন্টা। এছাড়া স্যানিটেশনের অভাবে দুর্ভোগ পোহাতে হয় পাহাড়িদের। তবে এই সংকট দূর করতে এডিবির অর্থায়নে জনস্বাস্থ্য অধিদপ্তর চালু করেছে সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে সুপেয় পানির সংকট এবং জনসাধারণের পানির দুর্ভোগ কেটে যাবে বলছেন স্থানীয়রা। এদিকে জেলার আলীকদমে পানি শোধনাগার চালু হয়েছে, সেখান থেকে ২ দিন পর পর পানি দেওয়া হয়। পৌরসভার সবচেয়ে বড় সংকট হচ্ছে পানি জলের সংকট। এই সংকট নিরসনের জন্য সরকার যে উদ্যোগটি নিয়েছেন সেটাকে আমরা সবাই সাধুবাদ জানাই। জনস্বাস্থ্য প্রকৌশলী আমাদেরকে পানি দিচ্ছে, এখন আমরা খুবই আনন্দিত। জনস্বাস্থ্য বিভাগের পানি সরবরাহকারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে নিয়মিত সরবরাহ করা গেলে পানির সংকট থাকবে না। আমরা যদি বিদ্যুৎ থাকে ভোল্টেজ পাচ্ছি না, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি মানুষকে পানি দিতে। তবে আমরা কন্টিনিউ সকালে দিতে না পারলে দুপুরে দিতে না পারলে রাত্রে। বান্দরবান জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বান্দরবান ও লামা পৌর এলাকায় সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্পটি টেন্ডার প্রক্রিয়াধীন। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার এখন টেন্ডার প্রক্রিয়াধীন আছে। এর ফলে আমাদের ২ পৌরসভাতে আমরা শতভাগ পানির আওতায় আমরা নিয়ে আসতে পারবো। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্পটির মাধ্যমে পৌরসভার সব বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা হবে এবং ওই বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করা হবে বলে জানান এই প্রকৌশলী। ৯টি ওয়ার্ডের যে ময়লাগুলি আছে, ময়লাগুলি ওই ফিকেট স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্টে ময়লাগুলি নিয়ে এখানে ফেলা হবে। ওখান থেকে জৈব সার হিসাবে এগুলো উৎপাদন হবে, বাইরে বিক্রি করতে পারবো। প্রকল্পটি বাস্তবায়িত হলে বান্দরবানে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন হবে, এমনটাই আশা তাদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেন তিনি। রাজধানী পৌঁছে ট্রাম্পের জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও ট্রাম্প প্রশাসনের মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মোদীর। খেলার খবর। বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য দরজা এখনও খোলা রেখেছে বাফুফে, তবে তাদের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না ফেডারেশন। একথা জানিয়েছেন সংস্থাটির সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আসছে আরব আমিরাত সফরের আগে বিদ্রোহী ফুটবলাররা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে শূন্যস্থান পূরণের কথাও জানান বাফুফের এই শীর্ষ কর্তা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তদন্ত কমিটি অভিযোগ প্রমাণ না পাওয়ায় ঘুরে গেছে প্রেক্ষাপট। বিদ্রোহী 18 ফুটবলারের মধ্যে বেশ কিছু সিনিয়রের বিরুদ্ধে তদন্ত কমিটি খুঁজে পায় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ। এরপর সবাই তাকিয়ে সভাপতির দিকে।
এরই মধ্যে বাফুফের সভাপতি 2 দফায় বিদ্রোহী ফুটবলারদের মান ভাঙাতে ব্যর্থ হয়েছেন। অনুশীলনে যোগ দিতে সভাপতির অনুরোধও তোয়াক্কা করেনি বিদ্রোহী ফুটবলাররা। তাই তো চটেছে বাফুফে। বেশিরভাগ ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ফেডারেশন। বাকি থাকা 18 ফুটবলারের জন্য এখনো দরজা খোলা বলছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি। আমাদের সভাপতি কিন্তু বলেছেন যে যারা অনুশীলনে আসবেন তাদের কিন্তু দরজা এখনো উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে কিন্তু তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো এখানে আর কোনো অস্পষ্টতা আছে বলে আমি মনে করি না। আমরা চাই যে 18 জনই ফুটবলে ফিরে আসুক, কারণ তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে। তো আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না, কিন্তু তারপর একটা কথা বলতে আসলে ডিসিপ্লিন সব কিছুর ঊর্ধ্বে। তো আমরা যেমন তাদেরকেও হারাতে চাই না, ঠিক তেমনি আমরা ডিসিপ্লিনের সাথে কোনো আপোষ করতে চাই না। চলতি মাসেই আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই সফরের আগে বিদ্রোহীরা নিজেদের অবস্থান থেকে সরে না আসলে কঠোর হবার ইঙ্গিত দিলেন বাফুফের এই শীর্ষকর্তা। কোনো শূন্যতাই কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যৎ ভালো কিছু প্রত্যাশা আছে। আসলে হয়তো আমরা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই থাকবে এবং সেটা একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হয়তো আমরা নতুন ভাবনা চিন্তা করব। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। ফুটবল প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগের ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ। সেল্টিকের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে জিতেছে জার্মান জায়ান্টরা। ম্যাচের 45 মিনিটে ওলিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। বিরতি থেকে ফিরে ম্যাচের 49 মিনিটে হ্যারি কেইনের গোলে 2-0 ব্যবধানে লিড নেয় তারা। এরপর জয়ের ক্ষণ গুনতে থাকা বায়ার্নের জালে একটি গোলে শোধ করতে সক্ষম হয় সেল্টিক। ম্যাচে 79 মিনিটে মাইডার গোলে পরাজয়ের ব্যবধান কমায় সেল্টিক। দিনে আর এক ম্যাচে ডাচ ক্লাব ফেয়নর্ড এর বিপক্ষে 1-0 গোলে হেরে গেছে এসি মিলান। ম্যাচের 3য় মিনিটে পাইকসাওয়ার গোলে এগিয়ে যায় ফেয়নর্ড। এরপর আগে গোলে শোধ করতে পারেনি মিলান। 1-0 গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান জায়ান্টরা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।